আসসালামু আলাইকুম বন্ধুরা। 18 এপ্রিল 2001 ভোর রাতে ভারতের আসাম রাজ্যের সীমানা দিয়ে ভারতীয় রক্ষী বাহিনীর 3 শতাধিক বিএসএফ সদস্য ভারতের সীমানা পেরিয়ে বাংলাদেশের বড়াইবাড়ি গ্রামে ঢুকে পড়ে। প্রবেশ করার পর তাদের একমাত্র লক্ষ্য বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প। বিএসএফ সংখ্যায় 3 শতাধিক হলেও বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে তখন 11 জন বিডিআর সদস্য ছিল। একটা সময় বিএসএফ সদস্যরা বিডিআর ক্যাম্পে লক্ষ্য করে এলোপাথারি গুলি করতে শুরু করে। গুলির আওয়াজ এতটাই তীব্র ছিল যে আতঙ্কে সারা গ্রামের মানুষ এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে। এমন অবস্থায় বিডিআর এর 11 জন সদস্য খুব দ্রুততার সাথে প্রস্তুতি নেয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। একটা সময় বিডিআর সদস্যরা বিএসএফ সদস্যদের দিকে পাল্টা গুলি করতে শুরু করে। এই রকম গোলাগুলি চলে টানা 42 ঘন্টা। এই যুদ্ধে বাংলাদেশ ভারত মিলিয়ে 19 জন সৈন্য নিহত হয়। সেদিন আসলে কি ঘটেছিল আর কেনই বা পূর্ব কোনো উস্কানি না দিয়ে ভারতীয় বিএসএফ সদস্যরা বাংলাদেশের বিডিআর এর উপর ঝাঁপিয়ে পড়েছিল, আর কিভাবেই বা মাত্র 11 জন বিডিআর সদস্য 3 শতাধিক বিএসএফ সদস্যদের সামাল দিয়েছিল। আর এই সকল বিষয় নিয়েই আজকের ভিডিও ব্যাটেল অফ বড়াইবাড়ি। ভারত সবসময় তার পার্শ্ববর্তী ছোট দেশগুলোর উপর জুলুম করে আসছে। বাংলাদেশ ভারতের পার্শ্ববর্তী দেশ হওয়ায় আমরাও ভারতের জুলুম অত্যাচারের বাহিরে ছিলাম না। ভারত বাংলাদেশের বন্ধু দেশ হয়েও ভারতই বারবার বাংলাদেশকে গ্রাস করার চেষ্টা করেছে। তারই জের ধরে ঘটনার সূত্রপাত হয়। 1971 সালের পর থেকে সিলেট বিভাগের পাদুয়া সীমান্তবর্তী এলাকায় ভারতের বিএসএফ সদস্যরা নানান রকমের অবৈধ কাজকর্ম চালায়। সেখানে তারা বাংলাদেশের সীমান্তের ভিতরে ভারতের বিএসএফ এর একটি ক্যাম্প তৈরি করে সেই জায়গা দখল করে, কিন্তু এর বিরুদ্ধে বাংলাদেশ কোনো প্রতিবাদ করেনি। 2001 সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ স্থাপনের জন্য বাংলাদেশের সীমানার ভিতর দিয়ে তারা একটি রাস্তা নির্মাণের কাজ শুরু করে। আর এই রাস্তা নির্মাণে বাংলাদেশি বিডিআর বারবার আপত্তি জানালেও ভারতের বিএসএফ তাতে কোনো কর্ণপাত না করে তারা তাদের কাজ অব্যাহত রাখে। এমন অবস্থায় বাংলাদেশের বিডিআর সেখানে 3টি অপারেশনাল ক্যাম্প স্থাপন করে। একটা সময় বাধ্য হয়ে বাংলাদেশের বিডিআর এর কাছে ভারতের 70 জন বিএসএফ সদস্য সারেন্ডার করে। সাথে সাথে বাংলাদেশি বিডিআররা পাদুয়া দখল করে নেয়। ঘটনা এখানেই শেষ হলে পারত, কিন্তু তা আর হলো না। তারা বিডিআর এর কাছে আত্মসমর্পণের বিষয়টি মেনে নিতে পারেনি। তারই জবাব দেওয়ার জন্য এই ঘটনার 2 দিন পর পাদুয়া থেকে 80 কিলোমিটার দূরে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে আক্রমণের পরিকল্পনা করে। 18 এপ্রিল ভোর 4টার দিকে ভারতের 3 শতাধিক বিএসএফ সদস্য ভারতের সীমানা অতিক্রম করে বাংলাদেশের বড়াইবাড়ি গ্রামে ঢুকে পড়েন। আর ওই সময় বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে 11 জন বিডিআর সদস্য ছিল। রাতে তাদের মধ্যে 4 জন পাহারায় ছিল। ভোর 4টার দিকে গ্রামের এক তরুণ খবর নিয়ে আসেন যে বিএসএফ এর 3 শতাধিক সৈন্য বিডিআর ক্যাম্পের দিকে এগিয়ে আসছে। এই কথা শোনা মাত্র হাবিলদার নজরুল ইসলাম তার অন্যান্য বিডিআর সৈনিকদের অস্ত্রশস্ত্র গোলাবারুদ নিয়ে প্রস্তুত হতে বললেন। ভোর প্রায় 5টা। 3 শতাধিক ভারতীয় সৈন্য পূর্ব, দক্ষিণ ও পশ্চিম দিক থেকে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প ঘিরে ফেলে। পূর্ব আকাশে তখনও সূর্য ওঠেনি। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য হাবিলদার নজরুল ইসলাম সহ বিডিআর এর অন্যান্য সদস্যরা গুলি চালাতে শুরু করেন। অন্যদিকে ভারতীয় সৈন্যরা বৃষ্টির মতো গুলি করতে করতে বড়াইবাড়ি ক্যাম্পের দিকে এগিয়ে আসতে থাকে। এরই মধ্যে বিডিআর এর কিছু সদস্য একযোগে মেশিন গান দিয়ে পাল্টা বেরাস ফায়ার করতে শুরু করে। আর এই পাল্টা বেরাস ফায়ারে বিএসএফ সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে। বাংলাদেশের কাছ থেকে তারা হয়তো এমন আক্রমণ আশা করেনি।
আতঙ্কিত হলেও তারা তাদের গুলি চালানো অব্যাহত রাখে। এরই মধ্যে বিএসএফ এর গুলিতে ওয়াহেদ মিয়া যুদ্ধ করতে করতে বীরের মতো শহীদ হন। সহযোদ্ধার মৃত্যুতে বিডিআর সৈনিকদের ভিতর আগ্রাসী মনোভাবের এক জ্বলন্ত আগ্নেয়গিরি তৈরি হয়। তারা শপথ নেয় এই দেহে প্রাণ থাকা অবধি এই দেশের মাটির একটি কণাও কাউকে দখল করতে দিবে না। জীবন বাজি রেখে লড়াই করতে শুরু করে। তারা ভুলে গেলেন মাত্র 10 জন 3 শতাধিক বিএসএফ এর বিরুদ্ধে লড়ছেন। বিডিআর এর 10 জন সদস্য যেন 100 জনে পরিণত হয়। বিডিআর এর 10 জন সৈন্য এক নাগারে গুলি করতে করতে বিএসএফ সৈন্যদের দিকে আগাতে শুরু করে। বিডিআর এর গুলি ছোড়ার তীব্রতায় বিএসএফ সৈন্যরা বেসামাল হয়ে পড়ে। কোনো উপায় না পেয়ে বিএসএফ সৈন্যরা বাধ্য হয়ে পিছু হাঁটতে শুরু করে। বিডিআর এর ব্রাশ ফায়ারে আগ্রাসী বিএসএফ সৈন্যদের একের পর এক লাশ পড়তে থাকে। এর মধ্যে যুদ্ধরত অবস্থায় বিডিআর এর সিপাহী মাহফুজ ও কাদের নিহত হন। এদিকে বড়াইবাড়ির পাশের ক্যাম্প থেকে এসে 6 জন বিডিআর সদস্য যুদ্ধে যোগদান করেন। নতুন লোকবল যুক্ত হওয়ায় আক্রমণের তীব্রতা আরো বেড়ে যায়। অনুপ্রবেশকারী ভারতীয় সৈন্যরা প্রাণ বাঁচাতে ক্রমাগত পিছু হাঁটতে থাকে। বাংলাদেশের উপর প্রতিশোধ নিতে এসে তারা কাপুরুষের মতো পালিয়ে যায়। পালানোর সময় কয়েকটি বাড়িতে মর্টার সেল নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়। যদিও ওই সকল বাড়ির লোকজন গোলাগুলির শব্দ শুনি অনেক আগেই সরে যায়। বিএসএফ এর তাণ্ডবে বড়াইবাড়ির 69টি বাড়ি পুড়ে ছারখার হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় প্রায় 200 কোটি টাকার সম্পদ। ওদিকে বিডিআর এর ওয়্যারলেস মেসেজ পেয়ে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও কুড়িগ্রাম থেকে বিডিআর সদস্যরা খুব দ্রুত গতিতে চলে আসে। যদিও মূল কাজটা বড়াইবাড়ির বিডিআর ক্যাম্পের 11 জন সদস্যরাই করে দিয়েছে। অন্যদিকে বিএসএফ সৈন্যরা 16 জন সহযোদ্ধার লাশ রেখে ভারতে চলে যায়। এর মধ্য দিয়েই ভারত এই যুদ্ধে পরাজিত হয়। এই 16 জন বিএসএফ সদস্যের লাশ বড়াইবাড়ি গ্রামের ধান খেতে পাওয়া যায়। যদিও গ্রামবাসীর দাবি এই 16 জনের লাশ ছাড়াও আরো অনেক লাশ বিএসএফ সদস্যরা ভারতে নিয়ে যায়। এত বছর পেরিয়ে গেলেও সেই দিনের কথা মনে পড়লে গ্রামবাসী আজও শিউরে ওঠে। আবার গর্বিত হয় বিডিআর এর সেই 11 জন সদস্যের বীরত্বের কথা মনে করে। বিএসএফ এর হয়তো দামি দামি অস্ত্র থাকতে পারে, তারা সংখ্যায় 3 শতাধিক হতে পারে, কিন্তু দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য যে দৃঢ় মনোবল ও সাহসিকতার প্রয়োজন হয় তা ওই বিডিআর এর 11 জন সদস্যদের মধ্যেই ছিল। তাই তো তারা বীরত্বের সাথে বিএসএফ সৈন্যদের পরাজিত করেছিল। সেদিনের যুদ্ধে ভারত পরাজিত হলেও প্রতিশোধ নিতে ভুলেনি। আজও সীমান্তে বাংলাদেশের কৃষকদের গুলি করে হত্যা করা হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা তৈরি করছে। শুকনো মৌসুমে পানি না দিয়ে বর্ষার সময় পানি দিয়ে বাংলাদেশের মানুষদের ডুবিয়ে মারছে। কিন্তু স্বৈরাচারী হাসিনা সরকার এর বিরুদ্ধে কোনো কর্ণপাত করেননি। তাই তো হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের প্রতিটি মানুষ এই স্বপ্ন দেখে যে একদিন হয়তো বাংলাদেশ ভারতের এই খুন, জুলুম, অত্যাচারের দাঁত ভাঙা জবাব দিবে।